সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রাণী আচরণ সম্পর্কিত আজকের এই দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা প্রাণীর আচরণের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে প্রাথমিকভাবে আমরা বিভিন্ন বিষয় দেখেছি। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চলুন আমরা সেখানে চলে যাই। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এখানে আমরা দেখব হচ্ছে যে প্রাণীর আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ককে, রিলেশন বিটুইন বিহেভিয়ার অ্যান্ড হেরিডিটি। ঠিক আছে, এটা দেখব আর কি। এরপরে এখানে রয়েছে আমরা প্রাণীর আচরণের প্রকৃতি অর্থাৎ নেচার অফ বিহেভিয়ার, অর্থাৎ প্রাণীর বিভিন্ন আচরণের যে প্রকৃতি এই বিষয়ের উপরে আলোচনা করা হবে। এরপরে রয়েছে প্রাণীর সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার। এরপর আমরা দেখব হচ্ছে প্রাণীর সহজাত আচরণের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ ইনেট বিহেভিয়ার, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপরে আমাদের আজকের এই টপিক্সে রয়েছে হচ্ছে অর্জিত আচরণ বা অ্যাকোয়ার্ড বিহেভিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব আর কি। ঠিক আছে, আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সবাই বিষয়টি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আচ্ছা, প্রাণীর আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক, আমি একটু বিশ্লেষণধর্মী কথা বলবো আর কি এখানে। ঠিক আছে, আপনারা আশা করি মনোযোগ সহকারে বিষয়গুলো শুনবেন, এবং যদি আপনাদের এই বিষয়গুলো বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রাণীর আচরণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে শুধুমাত্র মানুষের আচরণ ব্যতীত পৃথিবীতে অন্যান্য প্রাণীদের আচরণ এমন একটি বিষয় যেটি তাদের একদম পুরো জেনেটিক্যালি এবং পরিবেশ, এই দুইটার মধ্যে এমনভাবে তারা মিশ্রিত হয়ে গেছে যে একটি আরেকটির পরিপূরক হিসেবে ধরা যায়। ঠিক আছে, এই কারণেই বলা হয়েছে যে প্রাণীর আচরণ দুইটি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, টোটালি দুইটি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর মানুষ তার আচরণকে কন্ট্রোল করে। ঠিক আছে, এ কারণে মানুষের যে প্রকৃত নেচার এটা অনেক সময় বোঝা কঠিন, কিন্তু অন্যান্য প্রাণী জগতের আচরণ ইন টোটালি দুইটা বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট। প্রথমত হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ, অর্থাৎ একটি প্রাণীর আচরণ তার পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। পরিবেশের কারণে প্রাণীর আচরণ বৈশিষ্ট্য, প্রাণীর যে বৈশিষ্ট্য বা সে যেটা প্রদর্শন করে এটাই কিন্তু আচরণ। তার দৈনন্দিন কাজ, একটা প্রাণী যে কাজ করে তার প্রতিদিনের কাজই হচ্ছে তার আচরণের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা প্রাণীর প্রত্যেকটা কাজই হচ্ছে তার আচরণ। ঠিক আছে, এবং এই আচরণটা প্রাণীর দুইটা বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে প্রথমটি হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ, এবং দ্বিতীয়টি হচ্ছে তার জিন বা ডিএনএ। ঠিক আছে, আমরা এটির উপরেই মানে এই দুইটা বিষয়ের উপরে আজকে বিস্তারিত আলোচনা করব যে প্রাণীর আচরণ এই দুইটি দ্বারা কীভাবে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, আমরা এখানে কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি, এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমি এখানে বিস্তারিত আলোচনা করব। প্রাণীর আচরণ জিন এবং পরিবেশ এই দুইটি দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমরা প্রথমেই বলেছি এটি। অর্থাৎ জিনের প্রভাবে প্রাণীর শারীরিক এবং শারীরভিত্তিক যে কাঠামো নির্মিত হয়, কারণ প্রাণীর একটা শরীরের দৈহিক কাঠামো কেমন হবে সেটা জিন নির্ধারণ করে। অর্থাৎ জিনের মাধ্যমে, অর্থাৎ প্রাণীর ডিএনএর মধ্যেই একটি প্রাণীর কাঠামো, তার শারীরভিত্তিক তার কাঠামো যে নির্মিত হয় একটি নির্দিষ্ট পরিবেশের ভিতর দিয়ে তার আচরণ নির্ধারিত হয়। ঠিক আছে, অর্থাৎ তার যে শারীরভিত্তিক কাঠামো তৈরি হয় ডিএনএর মাধ্যমে, এটা একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে সেটার বহিঃপ্রকাশ ঘটায়। আমরা সেটাকেই বলতেছি হচ্ছে প্রাণীর আচরণ। পরিবেশ প্রাণীর দৈহিক এবং শারীরভিত্তিক পরিস্ফুটনকে প্রভাবিত করতে পারে, এবং সে অনুযায়ী তার আচরণও প্রভাবিত হয়। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একই স্পিসিসের দুইটি প্রাণী, একই স্পিসিসের, ঠিক আছে, অর্থাৎ প্রাণী জগতের আমরা যে ক্লাসিফিকেশন করি সর্বনিম্ন ধাপ বা মৌলিক ধাপ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে স্পিসিস। অর্থাৎ একই প্রজাতির দুইটা প্রাণীকে যদি দুইটা ভিন্ন পরিবেশে রাখা হয়, দেখা যায় যে যদিও তাদের ডিএনএ কাঠামো দুইটা স্পিসিসের খুবই কাছাকাছি, কিন্তু দুইটা ভিন্ন পরিবেশ, অর্থাৎ পরিবেশ ভিন্ন হওয়ার কারণে দুইজনের আচরণ টোটালি ভিন্ন হতে পারে। ঠিক আছে, আমরা প্রকৃতিতেও কিন্তু এই ধরনের অনেক ঘটনা লক্ষ্য করি। আপনারা এটা প্রকৃতির মাঝেই আপনারা দেখতে পাবেন আর কি। অর্থাৎ এই জিনগুলো শিখন, স্মৃতি ও জ্ঞানের এক অস্থায়ী তথ্য ভাণ্ডার গড়ে তোলে। আচ্ছা, এটা তথ্য ভাণ্ডার কীভাবে গড়ে তোলে জিনগুলো, এবং প্রাণী তার পরিবেশ উপযোগী আচরণে প্রয়োজনীয় তথ্য এই ভাণ্ডার থেকে গ্রহণ এবং সঞ্চয় করতে পারে। অর্থাৎ প্রাণীর একটি নির্দিষ্ট আচরণ একটা নির্দিষ্ট পরিবেশে, এটা দীর্ঘদিন যখন একটা প্রাণী একটা নির্দিষ্ট পরিবেশে একটা নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে, সেটা ধীরে ধীরে ওই আচরণটি প্রাণীর জিনে ট্রান্সফার হয়। ঠিক আছে, এই কারণে বলা হয়েছে যে
এই যে যে জিনগুলো হচ্ছে প্রাণীর শিখন, যেহেতু জিনে ট্রান্সফার হয়, এই ট্রান্সফার হওয়ার কারণে প্রাণী প্রতিনিয়ত এই আচরণগুলো সে রপ্ত করতে থাকে এবং পরবর্তী বংশ থেকে বংশান্তরে তার ওই জিনগুলো স্থানান্তর করতে পারে। ঠিক আছে, এই কারণে এটা বলা হয়েছে আজকে জিনগুলো শিখন, স্মৃতি এবং জ্ঞানের যে অস্থায়ী তথ্য ভাণ্ডার গড়ে তোলে। প্রাণী তার পরিবেশের উপযোগী আচরণের প্রয়োজনীয় তথ্য সে ভাণ্ডার থেকে গ্রহণ এবং সঞ্চয় করতে পারে। ঠিক আছে, যেমন মানুষ শিখন আচরণের মাধ্যমে অনেক কিছু জেনে বুঝে, অর্থাৎ অভিজ্ঞতার আলোকে আচরণকে নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে মানুষ ছাড়া যদি আমরা অন্যান্য প্রাণী জগতের আচরণ লক্ষ্য করি, আমরা দেখব যে প্রাণীর এই আচরণগুলো অনেকটা স্বয়ংক্রিয়, অর্থাৎ আগে থেকেই যেন ব্রেনে সফটওয়্যার সেট করা আর কি। ঠিক আছে, আসলে এই বিষয়টা যদিও এখানে কথাটা একটু জটিল, আমি যদি বিশ্লেষণ করে বলি, আমি কিন্তু এর আগের লেকচারে কিন্তু আমরা প্রাণীদের বেশ কিছু আচরণের উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে প্রাণীর যে মুরগির বাচ্চার কথা আমরা বলেছিলাম আর কি, যে মুরগির বাচ্চার আচরণের ক্ষেত্রে আমরা দেখছি যে যখন বাচ্চাগুলো ভয় পেয়ে যায় তখন তারা দৌড়ে এসে মায়ের পালকের নিচে আশ্রয় নেয়, অথবা তাকে মাকে যদি তারা কাছাকাছি না পায় তখন এরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায়, অর্থাৎ ঝোপঝাড়, লতাপাতা এগুলো নিচে যে আশ্রয় নেয়। ঠিক আছে, ডিম ফুটে যে সদ্যজাত বাচ্চা বের হয়ে আসে সে কিন্তু এই আচরণ প্রদর্শন করে। এই আচরণ কিন্তু সে মায়ের কাছ থেকে শিখে না, মাও তাকে শিখাই দেয় না। তাহলে সে এই আচরণ কোত্থেকে শিখলো? তাদের মনে হচ্ছে যে তার জিনের মধ্যে ওই আচরণটা কি একটা হচ্ছে সফটওয়্যারের মতো কাজ করে আর কি, অর্থাৎ জিন তার শরীরের মধ্যে ওটা এমনভাবে নিয়ন্ত্রণ করে যে ওই বাচ্চাগুলো কোনো কিছু শিখন অভিজ্ঞতার ছাড়াই তারা নিজেরাই অটোমেটিক ওই আচরণ প্রদর্শন করে থাকে। আমি এই কথাটা এখানে বোঝাতে চেয়েছি আর কি। অর্থাৎ মানুষ যেহেতু তার আচরণকে কন্ট্রোল করে, মানুষ তার বিভিন্নভাবে তার আচরণকে কন্ট্রোল করে, মানুষের মনের যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা সে করে না। ঠিক আছে, অনেক কিছু করতে ইচ্ছে হয় কিন্তু সে করে না। ঠিক আছে, পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে সে তার ব্রেনের মাধ্যমে সে ডিসিশন দেয়, কিন্তু অন্যান্য প্রাণী জগৎ সেটা বুঝতে পারে না, সেগুলো তাদের ব্রেনের মধ্যে অটোমেটিক সেট করা, এবং তার ব্রেন যখন যেটা সিগন্যাল দিবে সে তখন সে আচরণে প্রদর্শন করবে। ঠিক আছে, 1960 সালের পূর্ব পর্যন্ত ইথোলজিস্টরা, অর্থাৎ পৃথিবীর ইথোলজিস্টরা দুইটি শিবিরে বিভক্ত ছিল, একটি হচ্ছে ইউরোপিয়ান এবং অন্যটি হচ্ছে আমেরিকান। অর্থাৎ এই ইথোলজিস্টরা ইউরোপিয়ানরা ইথোলজি সম্পর্কে একভাবে চিন্তা করত এবং আমেরিকানরা ইথোলজি সম্পর্কে আরেকভাবে চিন্তা করতো আর কি, দুটি শিবিরে বিভক্ত ছিল। এর মধ্যে একজন অস্ট্রিয়ান বা ইউরোপিয়ান একজন নোবেল বিজয়ী প্রাণীবিজ্ঞানী কনরাড লরেন্স, তিনি সর্বপ্রথম প্রাণীর আচরণগুলোকে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করেন। অর্থাৎ এই কনরাড লরেন্স সর্বপ্রথম প্রাণীর আচরণগুলোকে একটি ইউনিফাইড একটি ধারণায় নিয়ে আসে আর কি। ঠিক আছে, এবং তিনি এই দুইটি ক্যাটাগরির মধ্যে তিনি প্রথম যে ক্যাটাগরিটি করেন যে প্রাণীর যে সামগ্রিক আচরণ, এটি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে প্রাণীর সহজাত আচরণ, যেটি তার জিন কর্তৃক নিয়ন্ত্রিত ইনেট বিহেভিয়ার, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাণীর অর্জিত আচরণ বা অ্যাকোয়ার্ড বিহেভিয়ার, যেটা সে পরিবেশ থেকে রপ্ত করে এবং ধীরে ধীরে সেটা তার জিনে ট্রান্সফার ঘটায়। ঠিক আছে, তিনি সর্বপ্রথম এই ধারণা পোষণ করেন আর কি। কনরাড লরেন্স যদিও তিনি একজন জুলজিস্ট, তাকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কারণ প্রাণী জগতের তিনি এমন একটা বিষয় নিয়ে গবেষণা করেন, ঠিক আছে, যেটি বিজ্ঞানের একটি মৌলিক শাখা হয়ে ওঠে আর কি। যদিও প্রাণী বিজ্ঞানের উপরে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না, তিনি একজন প্রাণী বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তাকে এই প্রাণীর আচরণের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো গবেষণা করার জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ঠিক আছে, তার সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রাণীর আচরণ এটা আসলে কতটাই গুরুত্বপূর্ণ আর কি আমাদের জানা, শিখা বা এটার উপরে গবেষণা করা। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে যে প্রাণীর যে সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার। ঠিক আছে, আমরা তো এর আগে বলেছি যেটা যে বংশগতি প্রাণীর একটা আচরণের পিছনে দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে এনভায়রনমেন্ট পরিবেশ, দ্বিতীয়টা হচ্ছে তার জিন বা ডিএনএ। এখন প্রাণীর যে সহজাত আচরণ এটা পুরোটাই কিন্তু প্রাণীর জিন দ্বারা নিয়ন্ত্রিত, যেটাকে আমরা বলি ইনেট বিহেভিয়ার বা সহজাত আচরণ। অর্থাৎ একটা প্রাণী স্বাভাবিক যে আচরণ করে এটা তার জিনে সেট করা সফটওয়্যার, এটা তার জিনের মধ্যে তার এই সব আচরণের এই সবগুলো তথ্য রয়েছে। এ কারণে একই স্পিসিস একটা নির্দিষ্ট পরিবেশে একই ধরনের আচরণ প্রদর্শন করে। প্রত্যেকটা মুরগির বাচ্চা ঠিক একই আচরণ প্রদর্শন করবে, হাঁসের বাচ্চা কিন্তু মুরগির মতো আচরণ করবে না, তার আবার আচরণ ভিন্ন হবে। যেমন হাঁসের বাচ্চাকে ডিম ফুটে বের হওয়ার সাথে সাথে পানিতে ছেড়ে দিলে সে সাঁতার কাটতে পারে, মুরগির বাচ্চা পারে না। ঠিক আছে, সুতরাং একটা নির্দিষ্ট স্পিসিস একটা নির্দিষ্ট পরিবেশে একটা নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে তার জিনের মাধ্যমে প্রভাবিত হয়। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার। আচ্ছা, এখন আমরা যদি এখানে বুঝি যে সহজাত আচরণ কাকে বলে, সংজ্ঞাটা যদি আমরা বলি যে সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগত পাওয়া অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত এবং সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী একটি আচরণ, যেটা সবগুলো স্পিসিস একই ধরনের আচরণ সবসময় প্রদর্শন করবে।
সবগুলো স্পিসিস সেম আচরণ। তো একটি প্রজাতির সকল সদস্যের আচরণ, সহজাত আচরণ একই ধরনের হয়। মানে আমরা বলছি যে একই স্পিসিস, মানে একই প্রজাতি যদি হয় প্রত্যেকটা প্রাণী, যেমন প্রত্যেকটা হাঁসের বাচ্চা, এমন কোনো হাঁসের বাচ্চা পাওয়া যাবে না যে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সাথে একে যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় সে ডুবে যাবে। কোনো হাঁসের বাচ্চার মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যায় না। পৃথিবীতে যত জায়গায় যত হাঁস রয়েছে তাদেরকে যদি ডিম ফুটে সদ্যজাত যে বাচ্চাগুলো বের হয়ে আসে ওগুলোকে যদি পানিতে ছাড়া হয় সবাই সুন্দরভাবে পানিতে সাঁতার কেটে খাওয়া দাওয়া, পানিতে ঘুরে বেড়াবে, খাবে, এরকম আর কি। ঠিক আছে, মুরগির মতো আচরণ কোনো বাচ্চারই হবে না। তাই সুতরাং এটাই বলা হয়েছে এখানে যে একই প্রজাতির সকল সদস্যের সহজাত আচরণ একই ধরনের হবে। প্রত্যেক বাবুই পাখি সুন্দরভাবে বাসা তৈরি করতে পারে, এই বাসা তৈরি করা তাকে কেউ শিখিয়ে দেয় না, ওটা তার জিনে সেট করা। কিভাবে ওই একটা লতাকে আরেকটা লতার সাথে বেনি করতে হয়, হ্যাঁ, এবং একটার পর আরেকটা বেনি করে সুন্দর একটা বাসার কাঠামো তৈরি করতে হয়, এটা বাবুই পাখিকে তার মা বাবার কাছে সে শিখে আসে না, সেটা তার জিনেই সেট করা আর কি, সে এটা নিজেই পারে আর কি। সুতরাং এটাকে আমরা সহজাত আচরণ বলতে পারি। তা সহজাত আচরণের প্রকাশ ঘটে কোনো প্রাক চিন্তা ধারণা ছাড়াই। এটার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না, কোনো চিন্তা ধারণা প্রয়োজন হয় না, ওই প্রাণীদের গবেষণার প্রয়োজন হয় না, মানুষের মতো তারা গবেষণা করে না, ওটা তাদের ভিতরে এটা একটা অটোমেটিক, মানে স্বতঃস্ফূর্তভাবে তাদের একটা আচরণ। ঠিক আছে, তা এই আচরণ শিক্ষণের মাধ্যমে বদলানো সম্ভব নয়। এটা কোনোভাবে ওই আচরণ প্রাণী ওই নির্দিষ্ট যে আচরণটা সে প্রদর্শন করে মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, এটা কোনোভাবে অন্য কোনোভাবে তার এটাকে এই আচরণকে চেঞ্জ করা সম্ভব হয় না। ওকে যে কোনো পরিবেশ পরিস্থিতি থাকুক না কেন, সে একটা নির্দিষ্ট স্পিসিস, সে যে সহজাত আচরণ তার জিনে সেট করা ওই আচরণই সে প্রদর্শন করবে, এটাকে বদলানো সম্ভব না কোনোভাবে। এটাই বলা হয়েছে আর কি। আচরণের এই বৈশিষ্ট্যগুলো শত শত বছর যাবৎ প্রাণীর জিনে বা ডিএনএতে এস্টাবলিশড, মানে এই আচরণগুলো প্রাণী শত শত বছর যাবৎ এই আচরণগুলো সে রপ্ত করেছে এবং পরবর্তীতে এগুলোকে তার মানে জিনের সে ট্রান্সফার করতে সক্ষম হয়েছে, এটাই বলা হয়েছে। আচ্ছা, মানে আচরণের এমন নমুনাগুলো প্রায়ই আমাদের চোখে পড়ে, আমরা দেখি। আমরা এর আগে ওই যে প্রথম লেকচারে আমরা কিন্তু বিভিন্ন প্রাণীর আচরণের উদাহরণ আলোচনা করেছি, সেখানে আমরা কিন্তু বলেছিলাম যেমন অন্ধকারে হঠাৎ আলো জ্বালালেই তেলাপোকা সে দ্রুত অন্ধকারের কোণে লুকিয়ে যায়। ঠিক আছে, এই আচরণকে চেঞ্জ করা সম্ভব না। কোনো তেলাপোকাকে ধরে যে আলোর মধ্যে রেখে দিলে সে চুপ করে দাঁড়ায় থাকবে সেখানে, বা শান্ত হয়ে যাবে, খাবার দিলেই সে চুপ হয়ে যাবে, বিষয়টা এরকম না। ও আলো জ্বালানোর সাথে সাথে সে অন্ধকারে লুকাবে, এটা তার বৈশিষ্ট্য, এটা তার জিনে সেট করা, এটা তার ডিএনএতে এস্টাবলিশড এই আচরণ। ঠিক আছে, পৃথিবীর যত পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে সেই আচরণ অবশ্যই প্রদর্শন করবে, এটা এখানে বলা হয়েছে। আর এটাই হচ্ছে সহজাত আচরণ, যেটা প্রাণীর ডিএনএতে এস্টাবলিশড। আচ্ছা, কোনো প্রজাতির সকল সদস্য একইভাবে সংকেত প্রদর্শন করা, এখানে আমি আরেকটা উদাহরণের কথা বলেছি, যেমন কুকুরের ক্ষেত্রে, নেকড়ে অথবা শিয়ালের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি আর কি, যারা শিয়াল ডাকে। ঠিক আছে, ও একটা নির্দিষ্ট সময় রাত আসলে তারা দলবদ্ধভাবে ঘুরে বেড়াবে, শিকার খুঁজবে, ডাকবে। নেকড়েও ডাকে, হ্যাঁ, কুকুরের ডাক। ঠিক আছে, এই যে আজান হইলে যে কুকুর ডাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাণীর সহজাত আচরণ, এগুলো কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না। সে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে সে ওই ধরনের আচরণ প্রদর্শন করবে, এবং এটাকে আমরা বলেছি ইনেট বিহেভিয়ার বা সহজাত আচরণ। এছাড়া এক কুকুর এর প্রতি আরেক কুকুর রেগে গেলে গায়ের লোম খারাপ হয়ে যাওয়া, লেজের অঙ্গভঙ্গি। ঠিক আছে, সকল সদস্যের ক্ষেত্রে এই আচরণগুলো কিন্তু কমন। সব কুকুরগুলো কিন্তু এই যে লেজ নাড়ানোর ক্ষেত্রে, খাবার পেলে বা সে খুশি হইলে, ঠিক আছে, আমরা এটা অনেকটা দেখেছি আর কি, এই বিষয়গুলো প্রকৃতিতে দেখেছি আর কি। এবং একটা কুকুর যখন রেগে যায় তখন লোম খারাপ হয়ে যায়। ঠিক আছে, সব ধরনের কুকুরই কিন্তু এই ধরনের আচরণ প্রদর্শন করে। এই আচরণগুলো হচ্ছে সার্বজনীন, অর্থাৎ প্রত্যেক কুকুরের ডিএনএতে এগুলো এস্টাবলিশড। এই কারণে আমরা আরও অসংখ্য উদাহরণ টানতে পারি এরকম। ঠিক আছে, আমরা প্রকৃতিতে বিভিন্ন প্রাণী জগৎগুলোকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি গভীরভাবে, তাহলে দেখবো আর কি, এই যে পাখির গান গাওয়া, বাবুই পাখির বাসা তৈরি করা, সুনিপুণ বাসা তৈরি করে ডিম পাড়ার আগে তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, তা আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ আলোচনা করেছি প্রাণীর ইনেট বিহেভিয়ার বা সহজাত আচরণ। তাহলে প্রাণীর অর্জিত আচরণ কোনগুলো আর কি, অ্যাকোয়ার্ড বিহেভিয়ার, আমরা এই বিষয়গুলো আলোচনা করবো আর কি এখন। ঠিক আছে, আচ্ছা, প্রাণীর অর্জিত আচরণ যেটা আমরা বলেছি যে ইনেট বিহেভিয়ার প্রাণীর ডিএনএতে এস্টাবলিশড, অর্থাৎ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রাণী একটা নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে। কিন্তু অ্যাকোয়ার্ড বিহেভিয়ার প্রাণী যে আচরণটা অর্জন করে পরিবেশ থেকে, আমি বলেছি যে দুইটা একই স্পিসিস প্রজাতির প্রাণী যদি পরিবেশ ভিন্ন হয়, দেখা যায় তাদের আচরণ পরিবর্তন হয়ে যায়, বিভিন্ন আচরণ প্রদর্শন করে। আমরা এখানের একটা উদাহরণ এখানে আমরা আলোচনা করেছি, আপনারা দেখবেন আর কি। যেমন পরিবেশের প্রভাবে প্রাণীর আচরণ পরিবর্তিত হয়, এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি, গবাদি পশু ইত্যাদি।
পরিবেশ থেকে প্রাণী যে আচরণটি লাভ করে তা হচ্ছে তার অর্জিত আচরণ, এবং এটি তখনই সম্ভব যখন সে যথারীতি নির্দিষ্ট পথে নিজের আচরণের উৎকর্ষ ঘটাতে, মানে নিজের আচরণের উৎকর্ষ ঘটাতে তার নিজের সুবিধার জন্য, প্রয়োজনের জন্য সে আচরণটি তার জিনে ট্রান্সফার করতে সক্ষম হয়। এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার বা অর্জিত চরিত্র। এখানে আমরা হচ্ছে গৃহপালিত হাঁস মুরগির কথা কেন বললাম, কারণ আমরা সাধারণত জানি যে অতিথি পাখিরা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, আমাদের বাংলাদেশে যে অতিথি পাখিগুলো আসে, মানে ধারণা করা হতো এরকম প্রায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রায় আগে অনেক অতিথি পাখিরা আসতো, এর মধ্যে প্রায় 50 থেকে 60টি স্পিসিস প্রজাতি এরকম আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে শীতের সময় আসতো, যদিও এখন এটার পরিমাণ অনেক কমে গেছে। তো এই অতিথি পাখিগুলোর মধ্যে প্রায় 90%ই হচ্ছে হাঁস প্রজাতির আর কি। হাঁস মানে আমরা হাঁস যেটাকে বলি, বিভিন্ন ধরনের, এরা কিন্তু অনেক উঠতে পারে অনেক দূর পর্যন্ত আর কি। মানে যে অতিথি পাখিগুলো আমাদের বাংলাদেশে আসে তার মধ্যে প্রায় 80% এই হাঁসের মধ্যে আর কি। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত গৃহপালিত যে হাঁসগুলো দেখি এবং বন মুরগি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বন জঙ্গলে বা রেইন ফরেস্টে বিভিন্ন মুরগি আছে, তারা অনেক দূর পর্যন্ত উঠতে পারে। কিন্তু আমাদের গৃহপালিত যে হাঁস মুরগিগুলো রয়েছে এগুলো কিন্তু উঠতে পারে না, হাঁসগুলো কিন্তু উঠতে পারে না, তাই না? তাহলে হচ্ছে এখন কথা হচ্ছে, তাহলে এই গৃহপালিত হাঁস মুরগিগুলো কেন উঠতে পারে না? তাহলে দীর্ঘদিন এই হাঁস মুরগিগুলো যেগুলো গৃহে পালন করা হয়, এই হাঁসগুলো এগুলো তো আর মানে ওই গৃহপালিত হাঁসগুলো এগুলো ওই বন্য পরিবেশে তাদের ওয়াইল্ড যে নেচার ছিল ওইখান থেকে তাদের আচরণ পরিবর্তন হয়ে গেছে। আগে তারা অনেক উঠতে পারতো, এখন তারা আর উঠতে পারে না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে মানে যখন হাঁসগুলো দেখলো যে তাদের খাবারের জন্য দূর দূরান্তে যেতে হয় না, খাবার গৃহপালিত হাঁস মুরগি তো মানুষই তো সেই খাবারের ব্যবস্থা করে, এরপরে তাদের থাকার জন্য মানে মানুষই ব্যবস্থা করে দেয়, তাদের নিজেদের ঘর বাঁধতে হয় না, তৈরি করতে হয় না। ডিম পাড়ার জন্য তাদের বনু হাঁস মুরগিগুলোর মধ্যে আমরা সাধারণত যে বৈশিষ্ট্যগুলো দেখি, গৃহপালিত হাঁস মুরগিগুলোর মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো নাই। এখন গৃহপালিত এই হাঁস মুরগিগুলো থেকে যখন ডিম পেড়ে যখন বাচ্চা বের হয় তখন তাদের মধ্যেও কিন্তু ওই বন্য পরিবেশের যে আচরণ এটা কিন্তু দেখা যায় না। দেখা যায় কি যে তাদের মা মানে যেমন আচরণ প্রদর্শন করে, বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হয় তারা ওই ধরনের আচরণ প্রদর্শন করে। অর্থাৎ তাদের ওয়াইল্ড, অর্থাৎ তাদের যে প্রকৃত যে আচরণ, তাদের আদিম অ্যানসেস্টর, তাদের আদিম পুরুষরা যে আচরণ করতো সেই আচরণগুলো আমরা দেখি না। তাহলে প্রাণীর এই আচরণটা পরিবর্তন হয়ে গেছে কিসের কারণে? পরিবেশের কারণে। কারণ আগে তারা বন্য পরিবেশে থাকতো, নিজেরা চিন্তা করতো, পরবর্তী যখন মানুষ সেগুলোকে লালন পালন করে তখন মানুষই তাদের খাবারের ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, তারাও ওই তাদের উড়া মানে ভুলে যায়, মানে তাদের ওই বৈশিষ্ট্যগুলো তারা চেঞ্জ করে ফেলছে আর কি। অর্থাৎ পরিবেশ ভিন্ন হওয়ার কারণে প্রাণী এই আচরণ প্রদর্শন, এই আচরণ প্রদর্শন কিন্তু একদিনে হয় নাই, শত শত বছর যাবৎ এই যখন এইভাবে যেহেতু মানুষ এগুলোকে লালন পালন করে আসছে তাদের নিজেদের অর্থনীতি বা খাদ্যের চাহিদা মেটানোর জন্য এই প্রাণীগুলোকে বশীভূত করছে, তখন তাদের ওই বৈশিষ্ট্যটা ধীরে ধীরে তাদের জিনে ট্রান্সফার হয়ে গেছে। এর পরবর্তী তাদের যখন বংশধররা পৃথিবীতে আসে তারাও ঠিক ওই আচরণই প্রদর্শন করে যে আচরণ তাদের বাবা মা করতো, সেটা করে না যেটা তাদের আদিম পুরুষরা করতো আর কি। বন জঙ্গলে উড়ে বেড়ানো, হাজার হাজার মাইল রাস্তা মানে পথ উড়াল দেওয়া, এটা তারা করে না আর কি। ঠিক আছে, তাহলে সুতরাং অর্জিত আচরণ এটা তখনই হবে যখন প্রাণী তার নিজের একটি সুবিধাজনক আচরণকে তার নিজের জিনে ট্রান্সফার করে নিতে পারবে আর কি। ঠিক আছে, এবং পরবর্তীতে সেই আচরণে সে প্রদর্শন করবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে অর্জিত আচরণ বা অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। অর্থাৎ তার নেচার, তার মূল প্রকৃতি যে আচরণ সেখান থেকে আচরণটা তার চেঞ্জ হয়ে গেছে, একদিনে কিন্তু চেঞ্জ হয় না, এটা শত শত বছরে এই আচরণ পরিবর্তন হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমরা এটাকে বলতেছি হচ্ছে প্রাণীর অর্জিত আচরণ। অর্থাৎ পরিবেশের কারণে প্রাণীর সেই আচরণটা তার সুবিধাজনক একটি নির্দিষ্ট আচরণ জিনে ট্রান্সফার করে নিতে সক্ষম হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটি প্রাণীর শিখন বা অর্জিত আচরণ ভালো হতে পারে, কিন্তু কোন অভিজ্ঞতা নিজের আচরণে উন্নতির জন্য প্রয়োজনীয় তা নির্ভর করে ওই প্রাণীর পূর্বপুরুষের জিনগত নির্দিষ্ট আচরণের সাফল্যের উপর। অর্থাৎ এই যে গৃহপালিত যে প্রাণীগুলো আর কি দীর্ঘদিনভাবে থাকতে থাকতে হয়তো যখন প্রথম দিকে একদম মানুষ যখন প্রথম পর্যায়ে প্রাণীগুলোকে লালন পালন মানে শুরু করে তখন হয়তো এত সহজ ছিল না তাদেরকে বাসায় ঢুকানো, লালন পালন করা। ধীরে ধীরে যখন মানুষ ওইটাকে তাদের ওই প্রাণীগুলোর আচরণকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং যুগ থেকে যুগান্তরে এটা আস্তে আস্তে বহুত বছরের পরে দেখা যায় কি যে প্রাণীর ওই আচরণগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে এবং এক সময় একটা নির্দিষ্ট প্রাণী সেই আচরণটাকে জিনে ট্রান্সফার করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, এটাই বলা হয়েছে যে এটা জিনগত নির্দিষ্ট আচরণের সাফল্যের উপর তার পূর্বপুরুষের পরবর্তী প্রাণীর নির্দিষ্ট আচরণ নির্ধারিত হয়। ঠিক আছে, অর্জিত আচরণ ঠিক এইভাবেই আর কি শত শত বছর যাবৎ ওই প্রাণীগুলো এইভাবে থাকতে থাকতে তাদের জিনে ওই আচরণটা ট্রান্সফার হয়ে গেছে। এ কারণে গৃহপালিত যে আমরা হাঁস মুরগিগুলো দেখি এগুলো এখন ওই বন্য পরিবেশের যে হাঁস মুরগি ওদের আচরণের সাথে এদের আচরণ মিলে না, পরিবর্তন হয়ে গেছে আর কি।
ঠিক আছে। আচ্ছা, অন্য কথায় আমরা এটা বলতে পারি একটি প্রাণীর জীবন দশায় যত অভিজ্ঞতা সঞ্চয় করে এবং সে অভিজ্ঞতা প্রাণীর জিনকে যেভাবে সক্রিয় করে পরবর্তী প্রাণীর আচরণে সেটা ভূমিকা রাখে আর কি। অর্থাৎ ওই প্রাণীগুলো যেভাবে তার পূর্বপুরুষ অর্থাৎ সর্বপ্রথম যে মানে যার মাধ্যমে প্রাণীর একটা নির্দিষ্ট আচরণ জিনে ট্রান্সফার হয়েছে, যে মানে ওই জিনের অভিজ্ঞতার আলোকে সেটা পরবর্তী প্রাণীর আচরণে ভূমিকা রাখে। পরবর্তীতে মানে ওই তাদের পূর্বপুরুষরা ওই আচরণকে যতটা সাফল্যভাবে জিনে ট্রান্সফার করতে সক্ষম হয়েছে, সেটাই তার পরবর্তী নেক্সট জেনারেশনের প্রাণীরা সেই আচরণকে মানে তারা ওই আচরণ নির্দিষ্ট প্রদর্শন করে যাচ্ছে। ঠিক আছে। আধুনিক যুগের ইথোলজিস্টরা প্রাণীর আচরণের বৈশিষ্ট্যসমূহকে তারা খুবই স্বাভাবিকভাবে দেখেন। ঠিক আছে, যে বর্তমানের সময়ে যারা ইথোলজিস্টরা ছিলেন তারা প্রাণীর এই বৈশিষ্ট্যসমূহকে তারা খুবই স্বাভাবিকভাবে দেখেন এবং তাদের মধ্যে কোনো আচরণই শতভাগ অর্জিত নয়। তারা মনে করেন, বর্তমানে যারা ইথোলজিস্ট আছেন তারা মনে করেন যে প্রাণীর কোনো আচরণই শতভাগ অর্জিত নয়, আবার কোনো আচরণই শতভাগ সহজাত নয়, বরং সমস্ত আচরণই হচ্ছে প্রাণীর জিন এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এক জটিল মিথস্ক্রিয়া আর কি। অর্থাৎ আমি আগেই বলেছি যে দুইটা প্রাণী একই স্পিসিস দুইটা নির্দিষ্ট পরিবেশে কিন্তু দুই ধরনের আচরণ প্রদর্শন করতেছে। তার মানে হচ্ছে কি, অর্থাৎ জিন তো প্রাণীর একটা দৈহিক কাঠামো গঠন করে এবং একটা নির্দিষ্ট পরিবেশের মাধ্যমে প্রাণী তার নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে। তার মানে দেখা যাচ্ছে যে প্রাণীর কোনো একটা নির্দিষ্ট আচরণকে আমরা শতভাগ সহজাত বলতে পারবো না আর কি, কারণ ওই প্রাণীটাকে যদি তার পরিবেশ চেঞ্জ করে দেওয়া হয় তাহলে দেখা যায় কি যে তার আচরণও পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবেশের কারণে। তার মানে হচ্ছে কোনো আচরণকে আমরা শতভাগ এটাকে বলতে পারবো না যে এটা তার সহজাত আচরণ, আবার এটা আবার শতভাগ হচ্ছে তার অর্জিত আচরণ। তার মানে হচ্ছে বর্তমান ইথোলজিস্টরা যেটা বিশ্বাস করেন যে এটা আসলে হচ্ছে জিন এবং পরিবেশের একটি জটিল মিথস্ক্রিয়া, তারা এটা বিশ্বাস করে আর কি। ঠিক আছে, আমরা এটা খুব স্বাভাবিকভাবে একটা বিষয় লক্ষ্য করবো আর কি, যে সাধারণত আমাদের এশিয়া মহাদেশে যে আমরা মানুষজন রয়েছি তাদের যে খাদ্যাভ্যাস, তাদের যে স্কিন, শরীরে মেলানিন ক্ষরণের যে পরিমাণ, হ্যাঁ, তাদের স্কিনের একটা নির্দিষ্ট কালার রয়েছে। ঠিক আছে, খাদ্যাভ্যাসের একটা নির্দিষ্ট ধরন রয়েছে, পরিবেশ এক ধরনের, তা ইউরোপিয়ানরা কিন্তু আবার আরেক ধরনের। এখন মানে বাংলাদেশের কোনো মানুষ যদি ইউরোপে যায় দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছর 4 বছর থাকার পরে তাদের বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, তাদের স্কিনের গঠন, শারীরিক গঠন অনেকটা চেঞ্জ হয়ে যায়, ওদের মতো হয়ে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে এটা শুধুমাত্র আমি মানুষের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বললাম আর কি, অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও ঠিক ওই বিষয়টা এখানে কাজ করে আর কি, যে কোনো প্রাণী একটা নির্দিষ্ট আচরণ মানে সহজাতকে আমরা শতভাগ মানে ইনেট বিহেভিয়ার বা সহজাত আচরণও বলা যাবে না, আবার এটাকে আবার শতভাগ অর্জিত আচরণও বলা যাবে না। মানে বর্তমান ইথোলজিস্টরা যে বিষয়টা বিশ্বাস করে, আচ্ছা, প্রাণীর আচরণের বিবর্তন এটা এমনভাবে কাজ করছে যেন জিন এবং পরিবেশ পরিপূরক হয়ে গেছে, অর্থাৎ একটার একটা পরিপূরক হয়ে গেছে, কোনোটা ছাড়াই কোনোটা হবে না। তো পরিবেশ চেঞ্জ হলে প্রাণীর আচরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আধুনিক ইথোলজিস্টরা বিশ্বাস করে, আমি কথাটা বারবার বলতেছি। ঠিক আছে, এবং লরেন্স এবং ডারউইনের আমরা মতবাদে তুলনা করবো আর কি, যে প্রাণীর আচরণের উপরে তারা বিবর্তনিক ধারায় কী বলেছে আর কি, পরবর্তী লেকচারগুলোতে আর কি আমরা এই বিষয়গুলো স্পষ্ট করবো আর কি। তা সহজাত আচরণ বা বৈশিষ্ট্য প্রাণীর আচরণের উপর বংশ পরম্পরা প্রাকৃতিক নির্বাচন থেকে প্রাপ্ত উপকার পাওয়ার সুযোগ করে দেয়। মানে এটা ডারউইনের কথা মতো আর কি, যে প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ নেচার যেটা সিলেক্ট করে প্রাণীর আচরণকে, ওটা তার মানে সে প্রাণী তো ওই আচরণটাকেই সিলেক্ট করবে যেটা তার পরিবেশের জন্য উপযোগী, তাই না? প্রকৃতি তো তাকে ওইটাই নির্বাচন করবে, এবং ডারউইন তো ওইটাকেই বলছে যে ন্যাচারাল সিলেকশন, মানে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ প্রকৃতি নির্বাচন করে দিচ্ছে প্রাণীর কোন আচরণটা সুবিধাজনক এবং সেই আচরণটা সেটা গ্রহণ করে, তাই না? এবং পরিবেশের মাধ্যমে সে উপকৃত হয়। আর অর্জিত বা শিখন আচরণের প্রাণী এমন এক হাতিয়ার অর্জন করে, অর্থাৎ পরিবেশ থেকে শিখন আচরণের মাধ্যমে প্রাণী এমন একটা হাতিয়ার অর্জন করে যেটার মাধ্যমে যে স্থানিক যে পরিবর্তনশীলতা, অর্থাৎ পরিবেশের যে অবস্থা, পরিবেশের যে পরিবর্তনশীলতা, এটার সাথে তাকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে ওই প্রাণীকে সক্ষম করে তোলে। ঠিক আছে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে অর্জিত আচরণ বিষয়টি কী আর কি। আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা করেছি, এরপরে যদিও আপনাদের সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, এখানে আমরা দেখব হচ্ছে প্রাণীর সহজাত আচরণের শ্রেণীবিন্যাসটা। আমাদের পরবর্তী লেকচারগুলোতে যে আমরা প্রাণীর যে সহজাত আচরণ, এই বিষয়গুলোর উপরে কী কী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কি, বা এটার ক্লাসিফিকেশনটা আমরা দেখবো আর কি। যে সহজাত আচরণ, এখানে সহজাত আচরণ হচ্ছে 3 ধরনের আর কি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 3টা ক্যাটাগরি দেখিয়েছি। প্রথমত দেখাচ্ছে হচ্ছে টেক্সিস, আমরা টেক্সিস নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কি পরবর্তী লেকচারগুলোতে। ঠিক আছে, এরপরে হচ্ছে সহজাত আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া, পরিবেশের প্রতি প্রাণীর যে সংবেদনশীলতা, তার আচরণের যে ধরন, আমরা এখানে রিফ্লেক্সের মাধ্যমে এটা বিস্তারিত ব্যাখ্যা করব। এরপরে রয়েছে প্রাণীর সহজাত আবেগ বা ইনস্টিংক্ট,
তাহলে লরেন্স যেটাকে ইনস্টিংক্ট বলেছে, ডারউইন সেটাকে ন্যাচারাল সিলেকশন বলেছে। এখন আমরা ইনস্টিংক্ট এবং ন্যাচারাল সিলেকশনের মধ্যে আমরা পার্থক্য দেখব আর কি পরবর্তী লেকচারগুলোতে আর কি। এবং এটার মধ্যে আমরা ইনস্টিংক্টে আলোচনা করব হচ্ছে যে আসলে ইনস্টিংক্ট কি, ইনস্টিংক্ট বলতে বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন যেটাকে বলে, যে লরেন্স কিন্তু এটাকে যেটা ইনস্টিংক্ট প্রাণীর আচরণের, এটাকে কিন্তু লরেন্স বলছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, আর ডারউইন যেটাকে বলছে হচ্ছে ন্যাচারাল সিলেকশন। আমরা এই দুটোর মধ্যে তুলনা দেখবো আর কি। এরপর হচ্ছে ইনেট রিলিজিং মেকানিজম, এটার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ আমরা, ঠিক আছে। সহজাত আচরণের মধ্যে এগুলো আলোচনা করবো, এবং টুনটুনি পাখির বাসা নির্মাণের যে ধরনটা আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো আর কি, ঠিক আছে। এবং রিফ্লেক্স হচ্ছে দুই ধরনের, টনিক রিফ্লেক্স এবং আরেকটা হচ্ছে ফেজিক রিফ্লেক্স, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এরপরে টেক্সিসের উপরে আমরা যে বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব, এর মধ্যে বিভিন্ন ধরনের টেক্সিস রয়েছে আর কি, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশের বা নির্দিষ্ট সংবেদনশীলতায় একটা প্রাণী কেমন ধরনের আচরণ প্রদর্শন করে, অর্থাৎ পরিবেশের তারতম্যের কারণে প্রাণীর আচরণ নির্ধারিত হয়, এই বিষয়গুলোকে আমরা টেক্সিস বলবো আর কি। অ্যান্ড টেক্সিস কি, টেক্সিসের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে। জায়গা আর কি আজকে এই পর্যন্তই, লেকচারটি মনে একটু বড় হয়ে গেছে আর কি। তবে ইথোলজি আমাদের যে সাবজেক্টটি রয়েছে, এই লেকচারগুলো একটু বড় হবে আর কি, আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি আজকে পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, আমি প্রভাষক প্রাণীবিজ্ঞান বিভাগে রয়েছি, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর। জায়গা আর কি আজকে এই পর্যন্তই, লেকচারটি একটু বড় হয়ে গেছে আর কি। তবে ইথোলজি বা প্রাণী আচরণের উপরে আলোচনাগুলো এরকম একটু লম্বাই হবে আর কি, আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমরা পরবর্তীতে বিভিন্ন টেক্সিস বা প্রাণীদের বিভিন্ন আচরণ নিয়ে আমরা আলোচনা করবো আর কি, ঠিক আছে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।